অবশেষে ৪ বছর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের ঘটনার মধ্যে রাশিয়াকে বিজয়ী ঘোষণা করার সময় এসে গেছে। এটা এমন একটা বড় ব্রেক থ্রু হতে যাচ্ছে, এতটাই বড় যে আপনি কল্পনাও করতে পারবেন না। এখন পরিস্থিতি দাঁড়িয়েছে এমন, ট্রাম্প একটা পিস প্ল্যান সামনে এনেছেন, কিন্তু সেই পিস প্ল্যানের দিকে যাওয়ার আগে একটু বোঝা দরকার আজকের অবস্থাটা কী। দেখুন, আজকের পরিস্থিতি হচ্ছে রাশিয়া পুরো একটা শহর দখল করে ফেলেছে এবং চারিদিক থেকে সেই শহর আর তার আশপাশের এলাকা ঘিরে ফেলেছে। রাশিয়ার সেনারা পুরোপুরি সেখানে ঢুকে গেছে আর ভিতরে ইউক্রেনের ফোর্সগুলো আটকে আছে। রাশিয়া তাদের একটাই কথা বলেছে, দুটো পথ আছে তোমাদের সামনে, এক, স্যারেন্ডার করো, না হলে লড়াই চালিয়ে যাও আর তারপর মারা যাও। স্যারেন্ডার করলে আমরা শান্তি দেব, স্যারেন্ডার না করলে পরিস্থিতি ভয়াবহ দাঁড়াবে। আর এই অবস্থা এখন পুরো দুনিয়া দেখছে। কিন্তু কথা এখানেই শেষ নয়, এর চেয়েও বড় কিছু হতে যাচ্ছে, আর সেটাই সবচেয়ে ইন্টারেস্টিং। ট্রাম্প যে পিস প্ল্যান বানিয়েছেন সেই চুক্তিটাই এখন সামনে এসেছে। ইউক্রেনকে সরাসরি বলা হয়েছে তোমাদের অনেকগুলো শহর ছেড়ে দিতে হবে, সেনা সরিয়ে নিতে হবে, আর এইসব এলাকা রাশিয়ার হাতে তুলে দিতে হবে। এর বদলে দুটো তিনটে জিনিস হবে। মোট 28টা পয়েন্ট আছে এই প্ল্যানে, লম্বা চওড়া সব পয়েন্ট। কিন্তু মূল কথাটা হচ্ছে রাশিয়া যত এলাকা আগে দখল করেছিল বা যেগুলো নেওয়ার পরিকল্পনা ছিল তার থেকেও বেশি এলাকা এবার পাবে। ইউক্রেনকে আরও অনেক শহর খালি করে দিতে হবে, আর যেসব বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে সব রাশিয়ার হাতে চলে যাবে। এমনকি ইউক্রেনের ভাষাও রাশিয়ান করে দেয়া হবে, মানে দখলকৃত ইউক্রেনের ওই এলাকার কথা বলছি। এবং এখন যে আসল গল্পটা শুরু হতে যাচ্ছে সেটাই সবচেয়ে ইন্টারেস্টিং। এখন আসল গল্পটা হচ্ছে এই চুক্তির আওতায় ইউক্রেনকে কিছু এলাকা ছেড়ে দিতে হবে, ইউক্রেনকে সরাসরি বলা হবে আপনারা ন্যাটোতে যাবেন না, রাশিয়া সম্পূর্ণভাবে তার সেনা প্রত্যাহার করবে, রাশিয়া আর কোনো নতুন আক্রমণ করবে না। এবং এই পুরো পরিস্থিতির মধ্যে ন্যাটো লিখিতভাবে প্রতিশ্রুতি দেবে যে তারা কোনো অবস্থাতেই কোনো দিন ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করবে না। এরপর আমেরিকার তরফ থেকেও গ্যারেন্টি থাকবে, আর ইউক্রেনের নিজস্ব ফোর্সগুলোই দেশের নিরাপত্তা দেখবে। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, ইউক্রেনের জমিতে কোনো দিন কোনো পরিস্থিতিতে কোনো ন্যাটো দেশ তাদের সেনা মোতায়েন করতে পারবে না। আর সবচেয়ে বড় বিষয় হলো, যেসব ইউরোপিয়ান ফাইটাররা ইউক্রেনে লড়াই করতে এসেছে তারা সবাই পোল্যান্ডে ফিরে যাবে, যারা বাইরে থেকে এসেছে তাদের জন্যও একই নিয়ম। আর মজার বিষয় হলো, রাশিয়াকে বলা হয়েছে ঠিক আছে আপনি আর আক্রমণ করবেন না, তার বদলে ইউক্রেন কোনো দিন কোনো অবস্থায় পারমাণবিক শক্তিধর দেশ হতে পারবে না, এই সক্ষমতা দেওয়ার প্রশ্নই নেই। আর যেসব বড় বড় শহর ও এলাকা রাশিয়ার দখলে আগে থেকেই আছে তা তো থাকছেই, তার বাইরে আরও কিছু শহর ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। আর এই পুরো ঘটনার মধ্যে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, 100 দিনের ভিতর ইউক্রেনে নির্বাচন হবে, অর্থাৎ জেলেনস্কি বিদায় নিতে যাচ্ছে। তবে এটাও বলা হচ্ছে জেলেনস্কির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, তাকে সম্পূর্ণ অ্যামনিস্ট দেওয়া হবে, কোনো যুদ্ধ অপরাধ বা এরকম অভিযোগ এসব কোনো কিছু আনা হবে না, ব্যাপারটা খুব পরিষ্কারভাবে সেটেল করা হবে। হ্যাঁ, এটাও ঠিক যে অনেক পয়েন্ট আছে যেগুলো রাশিয়া আপাতত মানতে চাইছে না, কিন্তু পরে সেগুলো ম্যানেজ হয়ে যাবে। এবার দর্শক একটু 4 বছর পিছনে ফিরে যান। আজ ইউরোপ হার মানতে বাধ্য হয়েছে, আজ আমেরিকাও হারছে, ইসরায়েলও হারল, পুরো দুনিয়া এই পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে। এখন ভাবুন এই যুদ্ধটা প্রথমে শুরুই বা কেন হয়েছিল। মূল 3টে বিষয় ছিল, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাবে না, ইউক্রেন কোনোভাবেই পারমাণবিক শক্তিধর দেশ হবে না, আর ভাষা সংস্কৃতি নিয়ে কিছু শর্ত ছিল যেগুলো নিয়ে তখন আলোচনা চলছিল। এখন বলুন তো, যদি এই একই পয়েন্টগুলো 4 বছর আগে ইউক্রেন মেনে নিত তাহলে কি যুদ্ধ লাগতো? এবার অন্য দিকটা একটু ভাবুন, যদি যুদ্ধ নাই হতো তাহলে কি থাকতো? আজ যে বিশাল এলাকা রাশিয়ার হাতে তুলে দেওয়া হচ্ছে, যুদ্ধ না হলে সেগুলো ইউক্রেনের কাছেই থাকতো, ইউক্রেনের লাভই বা কী হলো?
লাখ লাখ মানুষ মারা গেল, ভয়ঙ্কর ধ্বংস হলো, সব কিছু ছারকার হয়ে গেল। আর শেষে এসে এখন সেই সব অঞ্চলই ছেড়ে দিতে হবে যেগুলো রাশিয়া চাইছে, আর তার উপর রাশিয়ার শর্ত সবই মানতে হবে। সুতরাং ভাবুন, যুদ্ধের মধ্যে রাশিয়া যতটা ক্ষতি করেছে নিজের, তার ডবল ট্রিপল না, বলতে পারেন 1000 গুণ বেশি লাভ করে নিয়েছে, পুরোপুরি ফায়দা তুলে নিয়েছে। এখন আসল পরিস্থিতি হলো, আমেরিকা যে বলছিল আমরা লং রেঞ্জ মিসাইল দেব, টম হক দেব, সব শেষ। ইউরোপ এখন বুঝে গেছে এই যুদ্ধে তাদেরই সর্বনাশ হচ্ছে। তাই এবার প্রশ্ন হলো, এর পর কি হবে? ধরুন এই পিস প্ল্যানটা হয়ে গেল, রাশিয়া তার চাওয়া এলাকাগুলো নিয়ে নিল, এখন এর পরের ধাপ কি? রাশিয়ার উপরে থাকা নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে, আর নিষেধাজ্ঞা উঠে যাওয়া মানে ইউরোপ আবার রাশিয়া থেকে গ্যাস নেবে, তেল নেবে, ভারত নেবে, চীন নেবে, অন্যান্য দেশগুলোও নেবে, আমেরিকারও সব হিসাব নিকাশ আবার ঠিক হয়ে যাবে। এখন আপনি 2 মিনিট ভাবুন, এই সিদ্ধান্ত আসলে কার পক্ষে যাচ্ছে? নিশ্চিতভাবে রাশিয়ার পক্ষে। কারা সামনে শক্তি হিসাবে উঠে আসবে? রাশিয়াই। কিন্তু এই যুদ্ধে কার হেরে যাওয়ার কথা ছিল বলুন তো? রাশিয়ারই। সুতরাং বুঝতে পারছেন আজ 4 বছর পর খেলাটা কিভাবে ঘুরে গিয়েছে। তবে আগে থেকেই বলে রাখি, যদি এই পিস প্ল্যান কাজ না করে আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে মাথায় রাখুন রাশিয়া সবাইকে উড়িয়ে দেবে, তার নিউক্লিয়ার মিসাইল সব প্রস্তুত। এখন বলুন, যদি সবশেষে এসে এই অবস্থায় তৈরি করতে হতো, তাহলে 4 বছর আগে এক টুকরো কাগজে লিখে দিলেই হতো ইউক্রেন ন্যাটোতে যাবে না, এতেই তো গল্প শেষ হয়ে যেত, তাই না? না এলাকা দখল হতো, না এইসব ধ্বংসযোগ্য হতো, বিষয়টা ওখানেই 4 বছর আগেই চুকে যেত। কিন্তু যারা এই সব কিছুর পিছনে বসেছিল, তাদের আসল লক্ষ্য ছিল রাশিয়াকে দুর্বল করা, তারপর চীনকে দুর্বল করা। তাই তারা এই পুরো পরিকল্পনা সাজিয়েছিল। এখন বলুন, 4 বছর পর আজ যে পুরো পরিস্থিতি বদলে যাচ্ছে, এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে? মানে ভাবুন, ইউরোপ নিজেদেরই সর্বনাশ করে ফেলেছে। আপনি জানেন এই 4 বছরে কি কি হয়েছে? দুনিয়া পাল্টে গেছে। চীন ইলেকট্রিক ভেহিকেল বাজারে একেবারে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। ইউরোপের যেসব বড় বড় কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল, সব এখন ধ্বংসের মুখে। কারণ কি? তাদের কাছে এখন সব কিছুই দামি, দামি বিদ্যুৎ, দামি গ্যাস, দামি কাঁচামাল। ইউরোপের ইন্ডাস্ট্রি একেবারে ঠাপ হয়ে গেছে। তবে সেখানে রাশিয়া কিন্তু নিজেদের মতো করে টিকে গেছে, এবং এখন যখন তারা সামনে উঠে আসবে, আপনি ভাবতেও পারবেন না তারা কোথায় চলে যাবে, কি অবস্থানে দাঁড়াবে। আর ইউরোপ, তাদের আসল যে পরিস্থিতি, তারা কিছুতেই কিছু করে উঠতে পারছে না। পরের ধাপ কি হতে যাচ্ছে তার ধারণা অনেকে করতে পারছে না। এখন এই পুরো অবস্থা একসাথে দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে গেছে ইউরোপের জন্য। আর ইউরোপ সরাসরি নিজেদের ধ্বংসের দিকেই হাঁটছে। আপনি জানলে অবাক হবেন যে ব্রিটেনে এখন আলোচনা হচ্ছে, ব্রিটেন কি IMF থেকে ঋণ নেওয়া ব্রিটেনের উচিত? সুতরাং ইউরোপের অবস্থা কতটা খারাপ। সিকিউরিটির দিক থেকেও পরিস্থিতি ভীষণ দুর্বল। এখন আসল কথা হলো, ট্রাম্প আসলে কি চাইছেন? ট্রাম্প চাইছেন পৃথিবীর সামনে একটা পিস প্ল্যান এনে দেখাতে, যাতে তিনি বলতে পারেন, দেখো আমি এই বড় যুদ্ধটা বন্ধ করেছি, আমি এটা করেছি, আমি ওটা করেছি। আর আপনি জানেন ট্রাম্প এটা নিয়ে পুরো দুনিয়ার সামনে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করবেন, দেখো আমি যুদ্ধ থামিয়ে দিলাম। কিন্তু রাশিয়ার এতে বিন্দুমাত্র পরোয়া নেই, ক্রেডিট যে নিতে চায় নিয়ে যাক। রাশিয়া বলবে, জিতেছে কে? আমরাই জিতেছি, আমরা এলাকা নিয়েছি, আমরা সব যা চাওয়া ছিল সব করে নিয়েছি, ন্যাটোতেও তারা যাবে না এই কথা লিখিয়েও নিয়েছি। এখানে আর একটা মজার পরিস্থিতি এখন সামনে আনা হচ্ছে, ইউক্রেনকে ইউরোপের অংশ বানানো হবে। চলুন উদাহরণ হিসাবে ধরি, ইউক্রেন সত্যি ইউরোপের অংশ হয়ে গেল। তখন দেখার বিষয় রাশিয়া এই কথাই কি বলে, তাদের প্রতিক্রিয়া কি হয়। কিন্তু ধরুন ইউক্রেন ইউরোপের অংশ হলো, কিন্তু ন্যাটোতে ঢুকলো না,
তাহলে মনে হয় না রাশিয়ার তেমন কোনো আপত্তি থাকবে না। অনেক সময় বিভিন্ন পরিস্থিতিতে একটু কম্প্রোমাইজ করলে সমস্যা থাকে না। কিন্তু দর্শক, এটাই সেই মূল শক্তি যেটা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট তার জনগণকে উদ্দেশ্য করে বলেছিলেন, আজ যদি রাশিয়া সামান্যও নরম হয়, এরা আমাদের ধ্বংস করে দেবে। বাঁচতে হলে বুক চিতিয়ে বাঁচতে হবে, মাথা উঁচু করে বাঁচতে হবে। রাশিয়া কোনো অবস্থাতেই পিছিয়ে আসবে না। তারা বলেছে, আমরা পুরো পৃথিবীর ভিতরে ছড়িয়ে পড়ব, শক্তি দেখাবো। এখন যাই হোক, শেষমেশ 4 বছর পর এটা এত বড় পরাজয় হতে চলেছে, এটা এত বড় একটা ধাক্কা হবে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এদের জন্য এমন এক পরাজয় তৈরি হচ্ছে যার মাত্রা বিশাল। জেলেনস্কির এখন আর কোনো অবস্থানই নেই। ইন্টারন্যাশনাল এস্টাবলিশমেন্ট যখন আপনার মাথার উপর থেকে হাত সরিয়ে নেয়, আপনার খেলা ওখানেই শেষ। আরও অনেক দিক আছে, কিন্তু বর্তমান পরিস্থিতি হলো, যদি এই চুক্তি সত্যি এমনভাবে হয়ে যায়, তাহলে ভুলেও ভাববেন না যে তাইওয়ান ইস্যুতে চীনকে চাপে রাখা যাবে। চীন সবাইকে গিলে ফেলবে, কারণ সে যখন রাশিয়াকে হারতে দেয়নি। আপনি 1 মিনিট ভাবুন, রাশিয়া কি কোনোদিন চীনকে হারতে দেবে আমেরিকার সামনে? আর চীন কি নিজেকে হারাতে পারে, যে দেশ এখন পুরো পৃথিবীতে তোলপাড় করে রেখেছে? যাই হোক, একটা বিষয় এখন পরিষ্কার, রাশিয়া আর চীন, এই 2 দেশ আজ একেবারে আকাশে জ্বলজ্বল করা তারার মতো জ্বলছে। এখনকার বিশ্ব পরিস্থিতিতে সবাই বুঝে গেছে এদের হারানো মোটামুটি অসম্ভব, এটা মানতেই হবে। কারণ পুরো দুনিয়া ছিল রাশিয়ার বিপক্ষে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিশ্বব্যাপী চাপ, সব কিছুই রাশিয়ার বিরুদ্ধে ছিল। আর এই চাপের দাম দিয়েছে সাধারণ মানুষ। কেউ দিয়েছে বাজারের দামের আগুনে পুড়ে, কেউ দিয়েছে নানাভাবে দৈনন্দিন যে জীবন সেই কষ্টে। পুরো পৃথিবী মোটামুটি এক প্রকার দাম চুকিয়েছে এই 4 বছরের যুদ্ধের। আর ভাবুন, সেই ইউক্রেনের মানুষগুলোর কি দোষ ছিল যারা মারা গেল? হোক সে রাশিয়ান, হোক সে ইউক্রেনিয়ান, যারা লাখে লাখে ঘরবাড়ি ছেড়ে শরণার্থী হয়ে অন্য দেশে থাকছে, এদের অপরাধটা কোথায়? এখন শেষ করার আগে দর্শক, এই 4 বছরের যুদ্ধের ইতি যে আজ হচ্ছে এবং রাশিয়া সেখানে বিজয়ী হচ্ছে, এ বিষয়ে আপনাদের কি রায়? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।